সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলি গণমাধ্যমে এক সপ্তাহের ব্যবধানে কথিত 2 ইরানি গুপ্তচর গ্রেফতারের খবর শুধু তাৎক্ষণিক শিরোনাম নয়, বরং এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো, রাজনৈতিক সংস্কৃতি, সামরিক গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে যখন অভিযোগ ওঠে যে এক সন্দেহভাজন ব্যক্তি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধানের কার্যালয়ে কাজ করেছে, একাধিকবার চিফ অফ স্টাফ আয়াল জামিরের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং কিরিয়া সামরিক সদর দপ্তরের নিরাপদ কমান্ড সেন্টারে প্রবেশাধিকার পেয়েছে, তখন বিষয়টি আর বিচ্ছিন্ন গুপ্তচর বৃত্তির ঘটনা হিসেবে দেখা যায় না। এটি পরিণত হয় একটি কাঠামোগত সংকেত হিসেবে, যা দেখায় যে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা বর্ণনায় দীর্ঘদিন ধরে যে অভেদ্যতার দাবি করা হয়েছে তার ভেতরে গুরুতর ফাটল তৈরি হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। প্রথমে নজর দেওয়া প্রয়োজন এই গ্রেপ্তারগুলোর সময়কাল ও প্রেক্ষাপটে। 2025 সালে এখন পর্যন্ত কথিত 40 জন ইরানি গুপ্তচর গ্রেপ্তারের দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শিনবেতের ভাষ্য অনুযায়ী গুপ্তচর বৃত্তির ঘটনা নাকি 1 বছরে 500% বেড়েছে। এই পরিসংখ্যান একদিকে যেমন ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সাফল্য হিসেবে প্রচার করা হচ্ছে, অন্যদিকে তেমনি এই প্রশ্ন তোলে, যদি এত ব্যাপকভাবে গুপ্তচর নেটওয়ার্ক সক্রিয় থাকে তবে এতদিন তারা কিভাবে নজর এড়িয়ে কাজ করেছে। এই দ্বৈততা ইসরায়েলি রাষ্ট্রীয় বয়ানের অন্যতম বৈশিষ্ট্য। একদিকে শক্তি ও নিয়ন্ত্রণের দাবি, অন্যদিকে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার স্বীকারোক্তি। রিশন জে লিওনে গ্রেপ্তার হওয়া ভাদিম কুপ্রিয়ানভের ঘটনা আপাত দৃষ্টিতে তুলনামূলক নিম্ন স্তরের মনে হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বাসভবনের আশেপাশে নজরদারি, নির্দিষ্ট স্থানের ভিডিও ধারণ, ছবি পাঠানো এবং অর্থের বিনিময়ে তথ্য সরবরাহ, এই ধরনের ঘটনায় দেখায় আধুনিক গুপ্তচর বৃত্তির রূপান্তর। আজকের দিনে গুপ্তচর মানে শুধু কূটনৈতিক কভার বা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট নয়, বরং সাধারণ নাগরিক, ফ্রিল্যান্স কর্মী, প্রযুক্তি ব্যবহারকারী, এমনকি কিশোর বয়সী ব্যক্তিও এই জালে যুক্ত হতে পারে। ড্যাশ ক্যামেরা কেনার নির্দেশ, স্মার্টফোনে ছবি তোলা, মেসেজিং অ্যাপে যোগাযোগ, এসবই কম খরচে উচ্চ কার্যকারিতা সম্পন্ন লো প্রোফাইল অপারেশনকে সম্ভব করে তুলেছে। এই ঘটনাটিকে আরও গুরুতর করে তোলে নাফতালি বেনেটকে ঘিরে সাম্প্রতিক সাইবার ফাঁস। তার টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা প্রথমে হালকাভাবে উড়িয়ে দেওয়া হলেও পরে স্বীকার করতে বাধ্য হয় তার দপ্তর। হান্দালা নামের একটি প্রো প্যালেস্টাইন গোষ্ঠী হাজার হাজার ফোন নাম্বার, নথি ও বার্তা প্রকাশ করে, যার মধ্যে বিদেশি নেতা, জ্যেষ্ঠ কর্মকর্তা, সাংবাদিক এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি পর্যন্ত ছিলেন। এই তথ্য ফাঁস শুধু ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন নয়, এটি ইসরায়েলের কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থার দুর্বলতাও উন্মোচন করে। তবে সবচেয়ে বিস্ময়কর ও উদ্বেগজনক অভিযোগটি আসে আইডিএফ প্রধানের কার্যালয় সংক্রান্ত রিপোর্টে। ইসরায়েলের কান নেটওয়ার্কের তথ্যমতে অভিযুক্ত ব্যক্তি আয়াল জামিরের অফিসে রক্ষণাবেক্ষণ কাজের সুবাদে নিয়মিত যাতায়াত করতেন, তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেন এবং কিরিয়ার নিরাপদ কমান্ড সেন্টারে প্রবেশাধিকার পান। যদি এই অভিযোগ সত্যি হয় তবে এটি ইসরায়েলি সামরিক নিরাপত্তার জন্য এক নজিরবিহীন ধাক্কা। কারণ কিরিয়া শুধু একটি সদর দপ্তর নয়, এটি ইসরায়েলের সামরিক পরিকল্পনা, অপারেশনাল কমান্ড এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। সেখানে অঅনুমোদিত বা শত্রুপক্ষের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির প্রবেশ মানে সম্ভাব্যভাবে সর্বোচ্চ স্তরের গোপন তথ্য ঝুঁকির মুখে পড়া। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, কিভাবে এমন প্রবেশাধিকার সম্ভব হলো? ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে তাদের ভেটিং প্রক্রিয়া, নিরাপত্তা ছাড়পত্র এবং অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা বিশ্বের অন্যতম কঠোর। কিন্তু বাস্তবতা হলো, আধুনিক রাষ্ট্রের নিরাপত্তা শুধু প্রযুক্তি বা নিয়মের উপর নির্ভর করে না, এটি মানবিক দুর্বলতার সঙ্গেও জড়িত। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক ক্ষোভ, আদর্শগত বিরোধিতা বা ব্যক্তিগত অসন্তোষ, এসবই কাউকে সহযোগিতায় প্রলুব্ধ করতে পারে। ইরানের গোয়েন্দা কৌশলও এখানে উল্লেখযোগ্য। তারা নাকি ছোট অঙ্কের অর্থ, সহজ কাজ এবং ধীরে ধীরে আস্থাভাজন হওয়ার মাধ্যমে নেটওয়ার্ক গড়ে তোলে। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবের বক্তব্য, ইসরায়েলে হাজার হাজার ইহুদি সহযোগী রয়েছে, ইসরায়েলি সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই দাবির সত্যতা যাচাই করা যদিও কঠিন, তবু এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখা যেতে পারে।
এমন বক্তব্য ইসরায়েলি জনগণের মধ্যে অবিশ্বাস, সন্দেহ এবং অভ্যন্তরীণ বিভাজন বাড়াতে পারে। একই সঙ্গে এটি ইসরায়েলি নেতৃত্বের জন্য একটি বিব্রতকর বাস্তবতা তুলে ধরে। রাষ্ট্রের ভেতর থেকে যদি এত বড় মাত্রায় তথ্য পাচার সম্ভব হয়, তবে বাহ্যিক হুমকি মোকাবেলার দাবি কতটা বিশ্বাসযোগ্য? ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান নাকি বিভিন্ন উপায়ে ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা তথ্য সংগ্রহ করেছে। ঘাঁটি ও সরঞ্জামের তথ্য থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তার অফিসে অনুপ্রবেশ পর্যন্ত। এটি ইরানের আঞ্চলিক কৌশলকে শক্তিশালী করেছে বলে তাদের ধারণা। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরানপন্থী গোষ্ঠীগুলোর কার্যক্রম সমন্বয় করতে ইসরায়েলি সামরিক ধারণা ও প্রতিক্রিয়া জানা অত্যন্ত মূল্যবান। এই পুরো ঘটনা প্রবাহকে বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে দেখতে গেলে গাজা যুদ্ধের পরবর্তী বাস্তবতার সামনে আসে। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া সংঘাত ইসরায়েলের ভেতরে রাজনৈতিক মেরুকরণ, সরকারের প্রতি আস্থাহীনতা এবং সামাজিক ক্লান্তি বাড়িয়েছে। দীর্ঘযুদ্ধ, রিজার্ভ সেনাদের উপর চাপ, অর্থনৈতিক ক্ষতি এবং আন্তর্জাতিক সমালোচনা এসব মিলিয়ে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিবেশে রাষ্ট্রের প্রতি আনুগত্য দুর্বল হওয়া, ক্ষোভ থেকে সহযোগিতায় জড়ানো বা অর্থের লোভে তথ্য পাচার এসব ঝুঁকি বেড়ে যায়। ইসরায়েল সরকার এই ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। ইজি মানি হেভি প্রাইস এই স্লোগান নিজে অনেক কিছু বলে দেয়। এটি স্বীকার করে নেয় যে অনেকেই সহজ টাকার প্রলোভনে পড়ে সহযোগিতা করছে, কিন্তু একই সঙ্গে এটি ভয় দেখানোর কৌশলও। আইনি শাস্তি, সামাজিক লজ্জা এবং রাষ্ট্রীয় নজরদারির কথা মনে করিয়ে দেয়া। প্রশ্ন হলো, এই প্রচারণা কি মূল সমস্যার সমাধান করবে, নাকি শুধু উপসর্গ সামাল দেওয়ার চেষ্টা? যদি মানুষের মধ্যে রাজনৈতিক ক্ষোভ, সামাজিক বৈষম্য এবং আস্থাহীনতা বাড়তেই থাকে, তবে কেবল বিজ্ঞাপন দিয়ে গুপ্তচর বৃত্তি ঠেকানো কঠিন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মিডিয়া ও বয়ানের রাজনীতি। ইসরায়েলি গণমাধ্যমে এসব গ্রেপ্তারের খবর যেভাবে প্রচারিত হচ্ছে, তাতে একদিকে ইরানকে সর্বব্যাপী হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অন্যদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতাকে সতর্কতার সাফল্য হিসেবে ঘুরিয়ে বলা হচ্ছে। প্রতিটি গ্রেপ্তারকে প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে যে শিনবেদ সক্রিয় ও সফল। কিন্তু একই সঙ্গে প্রশ্ন থাকে, যারা ধরা পড়েছে তারা ধরা পড়ার আগ পর্যন্ত কতটা ক্ষতি করেছে? এই প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া কঠিন, কারণ গোয়েন্দা জগতে ক্ষতির পরিমাণ প্রকাশ করা হয় না। তবে কিরিয়ার কমান্ড সেন্টারে প্রবেশাধিকার পাওয়া একজন সন্দেহভাজনের সম্ভাব্য তথ্য প্রবাহ কল্পনা করলেই বোঝা যায় ঝুঁকির মাত্রা কতটা বড়। এমনকি যদি সে সরাসরি নথি পাচার না করে, তবু রুটিন, নিরাপত্তা প্রোটোকল, কর্মকর্তা ও সময়সূচি সম্পর্কিত জ্ঞানও শত্রুপক্ষের জন্য অমূল্য হতে পারে। ইরান আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগে নীরব থেকেছে। এই নীরবতাও কৌশলগত। একদিকে এটি দায় এড়ানোর সুযোগ দেয়, অন্যদিকে ইসরায়েলের ভেতরে সন্দেহ ও আতঙ্ক জিয়ে রাখে। মনস্তাত্ত্বিক যুদ্ধে কখনো কখনো নীরবতাই সবচেয়ে কার্যকর অস্ত্র। সবশেষে বলা যায়, এই কথিত গুপ্তচর গ্রেফতারগুলো শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্বের আরেকটি অধ্যায় নয়, এটি আধুনিক রাষ্ট্রের নিরাপত্তা চ্যালেঞ্জের প্রতিচ্ছবি। প্রযুক্তি নির্ভর সমাজে যেখানে তথ্যই শক্তি, সেখানে অভ্যন্তরীণ দুর্বলতা সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠে। ইসরায়েলের জন্য এটি একটি সতর্ক সংকেত। শুধু বাহ্যিক শত্রু নয়, বরং নিজের সমাজ, রাজনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর ভেতরের ফাটলগুলো সমান গুরুত্ব দিয়ে মোকাবেলা করতে হবে। নইলে ভবিষ্যতে এমন দ্বিতীয় বা চতুর্থ গ্রেফতার আর চমক জাগাবে না, বরং তা হয়ে উঠবে একটি স্বাভাবিক কিন্তু বিপজ্জনক বাস্তবতা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।